নো ম্যানস ল্যান্ডে একটা মানবিক বিপর্যয়ের মতন একটা অবস্থা তৈরি করে এই বিশ্ববাসীর কাছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এটা তো কাঙ্ক্ষিত কোনো চেষ্টা হতে পারে না, একটা রাজ্য সরকার এটা করবে কেন? সব সদস্য এবং জনগণ একমত, কাজে এটা তো কঠিন বিষয় হওয়ার কথা নয়, এটা হওয়া উচিত। এই যাত্রাপথে বিরোধী দলের অসম্ভব রকম দৃষ্টি নন্দন সহায়তা দরকার আছে। রাতারাতি অনেক কিছু হয়ে যাবে, কারণ কর আমাদের অ্যাটলিস্ট যদি 50% লোক না হোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন, দেশে কিংবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাই টিভি সংলাপে আলোচনার শিরোনাম রেখেছি কতটা স্বস্তিতে সরকার। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলোচনার জন্য, ডান পাশে রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর নেতা। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং বাঁ পাশে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে কতটা স্বস্তিতে সরকার, নিশ্চয়ই দেশের জনগণ যখন স্বস্তি বোধ করবে, স্বস্তিতে দেশের জনগণ রাখতে পারবে জনগণকে, তখন সরকারেরও স্বস্তি আসবে। কিন্তু সামগ্রিক অবস্থায় সরকারের এই যে প্রায় 3 মাস অতিবাহিত করা সরকার, সেই সরকারের সামনে এখন কি স্বস্তিতে তারা রয়েছে কিনা, জনগণকে কতটা স্বস্তিতে দিতে পেরেছে? সামনে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম বাজেট পেশ করবে সরকার, সেখানেও দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট পেশ করতে যাচ্ছে। সবগুলো বিষয় নিয়েই কথা বলবো। আমরা প্রথমেই একটু শুরু করতে চাই কর্নেল আব্দুল বাতেন, আপনাকে দিয়েই। আমরা একটু দেশের সীমান্তে যেতে চাই এখন। সেখানে আমরা বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে সেই পুশিনের যে বিষয়টি, আপনি সশস্ত্র বাহিনীর সাথে দীর্ঘদিন কাজ করেছেন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ছিলেন, সেখানে একটু এই বিষয়টি জানতে চাই। নোম্যান্সল্যান্ডে বেশ কয়েকটি পরিবার অপেক্ষা করছে, সেখানটায় আসলে আমাদের করণীয় বা কি, সে বিষয়গুলো কি দেখছেন আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাই টিভির সকল দর্শক শ্রোতাকে। আমাদের সীমান্ত এলাকায় যে প্রতিবেশী দেশ থেকে পুশিন হচ্ছে এবং সীমান্ত এলাকায় প্রতিবেশী দেশের সঙ্গে যে আমাদের যে একটা টানাপোড়েন, এটা কিন্তু নতুন নয়। জি, এটা দীর্ঘদিন ধরে মানে আমাদের স্বাধীনতার পর থেকে গত 54-55 বছর ধরেই এটার মাত্রা কখনো বেড়েছে, কখনো কমেছে। সেটা নির্ভর করেছে আমাদের সরকারের সঙ্গে সম্পর্কের উপরে বা বিভিন্ন ইস্যুর উপরে নির্ভর করেছে। তো অতীতে আমরা দেখেছি যে একতরফাভাবে আমাদের লোকদেরকে গুলি করে মারা হতো। তো পুশিনের যেটা প্রসঙ্গ, সাম্প্রতিককালে আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে এবং বিজেপি ভারতের শাসন ক্ষমতায় আসার পর থেকেই তারা বাংলাদেশিদেরকে, তাদের ভাষায় যারা বাংলাদেশি বলে তারা মনে করে, তাদেরকে পুশ ইন করার জন্য অথবা তাদের পুশিন, আমাদের এখানে পুশ ইন করার জন্য তাদের শুরু থেকেই পরিকল্পনা, এবং এই মর্মে তারা আইন করেছে, তাদের বিভিন্ন ধরনের সার্ভে করেছে, তারা কিছু লোককে ভোটাধিকার বাতিল করেছে। এটা তাদের সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই তারা করছে। এটা কি শুধুমাত্র বাঙালি, সেটি কি বাংলাদেশী হিসেবে করা হচ্ছে নাকি মুসলিম বা ধর্মীয় কোনো বিষয় রয়েছে? তাদের ভিতরেও কিছু সমস্যা আছে আসামের লোকদের সঙ্গে। জি, তো আমরা তো কনসার্ন বাংলাদেশিদেরকে নিয়ে, আর আমরা কনসার্ন। তো এখন এটা এই বিজেপির সরকার গঠন, পশ্চিমবঙ্গের সরকার গঠনের পরেই যে এখন যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো ঘোষণা দিয়েই তিনি এই কাজটা করার চেষ্টা করছেন। আমাদের জন্য যেটা এখন স্বস্তির বিষয় বা যেটা দেখছি, যে অতীতে সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিবেশী দেশের ব্যাপারে তেমন কোনো প্রতিবাদ ওইভাবে করা হয়নি। এখন প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সীমান্তরক্ষী যে বাহিনী আছে, তাদের সঙ্গে আমাদের সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষও কিন্তু সহযোগিতা করছে বিজেপির সাথে। হ্যাঁ, বিজেপির সঙ্গে সহযোগিতা করছে। এবং গত কয়েকদিন ধরে মনে হয় বেশ কয়েকজন লোক, 10 জন একটা ফিগার শোনা গেছে, বাট কমও হতে পারে, বেশি হতে পারে,
বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। তারা নোম্যান্স ল্যান্ডের মধ্যেই রোদ বৃষ্টির মধ্যেই তারা অবস্থান করতেছিল। শেষ পর্যন্ত মনে হয় তাদেরকে ফেরত নিয়েছে বলে আমি যতটুকু জানি, আমার কাছে জানা আছে, আপনাদের কাছেও ভিন্ন তথ্য থাকতে পারে। তো এখন এই পরিস্থিতি তো কাম্য নয়। প্রতিবেশীর সঙ্গে আমরা চাই যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকেই যেটা আমরা বিবেচনা করে আসি, বা আমি যে দলকে প্রতিনিধিত্ব করি আমাদেরও ভাইদেরও একই চাওয়া, সেটা হলো যে আমরা একটা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। আমরা কোনো মানে আমাদের উপরে খবরদারি করবে, চাপিয়ে দেবে, অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে, এটা আমরা চাই না। হ্যাঁ, ভারত বড় প্রতিবেশী, তাদের উপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা তাদের উপরে কিছু কিছু ক্ষেত্রে নির্ভরশীল আমরা আছি, সেটা সত্য আছে। কিন্তু তাই বলে আমরা কোনো মানে যেটাকে আমরা বলি কোনোভাবে কোনো আধিপত্য বিস্তার করবে বা আমাদের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দিয়ে যে কোনো কিছু চাপিয়ে দেবে, সেটা তো আমরা গ্রহণ করতে প্রস্তুত না। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর যে বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন, তাতে আপনি সশস্ত্র বাহিনীর সাবেক একজন কর্মকর্তা হিসেবে মনে হয় এটাই আমাদের এক্সপেক্টেড চাওয়া, এটাই আমাদের চাওয়া, যে আমরা চাই আমরা যে কোনো মূল্যেই আমাদের মানে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অখণ্ডত্ব, আমাদের জন্মভূমির প্রতি ইঞ্চি জায়গা রক্ষার জন্য যাদের উপরে দায়িত্ব আছে তারা অনড় ভূমিকা পালন করে। ধন্যবাদ। এটাই হওয়া উচিত। মওদুদ হোসেন আলমগীর, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে একদমই আজকের একটু কোট করিয়ে আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সংবাদ সম্মেলন জানিয়েছেন ভারতকে অন্তত 13টি চিঠি দিয়েছে ঢাকা, এবং সেখানে স্পষ্ট করেছেন বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে পশ্চিমের বন্ধে দিল্লিকে গুরুত্ব দিতে হবে, সেটি তারা বলেছেন। তো একটি বিষয়ে সংসদ সদস্য জনাব বাতেন বলেছেন যে এই যে বডি ল্যাঙ্গুয়েজ আমাদের সীমান্তরক্ষী বাহিনী, তারা তাদের স্বকীয়তা ফিরে আসা, এর সাথে নিশ্চয়ই গণতান্ত্রিক সরকার বা গণতন্ত্র দেশে ফিরে আসার একটি সম্পর্ক আপনি খুঁজে পাবেন। তো নাকি এর সাথে অন্য কোনো বিষয় কি রয়েছে কিনা একটু যদি ক্লিয়ার করেন। এখানে অন্য বিষয়ের বিষয় নয়, আমি এই যে বিষয়টা খুব স্পষ্টভাবে বলি, সেটা হলো দেখুন, একটা দেশের জনগণ যেখানে বসবাস করছে কিছু ব্যক্তি যাদের নাগরিকত্ব নিয়ে তার প্রশ্ন তুলতে চাইছে, ভালো। প্রশ্নটা হলে কি এই নিষ্পত্তি কি পুশিনের মধ্যে দিয়ে হবে, এবং সেটা কারা করবে? একটা রাজ্য সরকার? পৃথিবীতে কোন জায়গায় এই নজিরটি আছে? এই জায়গায় ভারতের কেন্দ্রীয় সরকার কোথায়? এবং একটি রাজ্য সরকার তিনি যে ভাষা ব্যবহার করছেন সে ভাষাটার ভিতরে ঠিক রাজ্য সংশ্লিষ্টতা নেই। তিনি এমনকি আমাদের দেশের যেই পালিয়ে যাওয়া স্বৈরাচার তাদের ব্যাপারেও উনি মন্তব্য করেছেন যে তার রাজকীয় পুনর্বাসন প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশে। এগুলো তো তার বলবার কথা নয়, এবং তিনি তার নির্বাচনের আগে থেকেই এটা বলছিলেন, এবং তার জয়লাভের সাথে সাথে এই আশঙ্কাগুলো কিন্তু আমরা বলেছিলাম যে তার প্রথম অস্ত্রটি হবে যেন এই পুশিনের এই একটা ঘৃণ্য যে কালচারটা সেটি উনি পুনরুদ্ধার করতে যাবেন। এবং তিনি কিন্তু জায়গায় জায়গায় বলছেন যে কোনো আইনের দরকার নেই, এগুলোকে একবারে যাও 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 চলে যাও। এবং যে ভাষা ব্যবহার করছেন সেটি একজন রাজনীতিবিদের তো নয়, মুখ্যমন্ত্রীর লেভেলে তো এরকম ভাষা কেউ কখনো দেখেছে বলে তো মনে হয় না। প্রশ্নটি হচ্ছে যে এই জায়গায় এই প্রথমবারের মতো বাংলাদেশের অবস্থানটা কি খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যদি এরকম কোনো বিরোধপূর্ণ কোনো নাগরিকত্বের বিষয় থাকে তাহলে সেটা আলোচনার মধ্যে দিয়ে নিষ্পত্তি করতে হবে। এবং এটা আসার কথা হলো যে বিএসএফ কিন্তু শেষ পর্যন্ত বিজিবির সাথে এটা দিল্লিতে বসতে এটা তারা সম্মত হয়েছে, এবং সেই জায়গাতে তাকে কিন্তু এই কথা স্পষ্ট করতে হবে যে তারা কেন আমাদের সীমান্তে এরকম নো ম্যানস ল্যান্ডে একটা মানবিক বিপর্যয়ের মতন একটা অবস্থা তৈরি করে বিশ্ববাসীর কাছে তাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছে। এটা তো কাঙ্ক্ষিত কোনো চেষ্টা হতে পারে না। একটা রাজ্য সরকার এটা করবে কেন, এবং সেখানে কেন্দ্রীয় সরকার কী করছে এই জিনিসটা স্পষ্টভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠিগুলোর কথা বলে তাতে কিন্তু এই বার্তারই প্রতিধ্বনি হয়েছে যে এটা ঠিক সৎ প্রতিবেশী সুলভ আচরণের জায়গা নয়। আমরা তো ভারতকে বলতে শুনছি যে তারা অতীতকে ভুলতে চায় এবং তারা নতুন করে একটা সম্পর্কের সেতুবন্ধন রচনা করতে চায়। তো এটা যদি তারা একদিকে চায়, আর আরেকদিকে তারা সেই রাজ্য সরকার বা রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী সে পশ্চিমবঙ্গ এবং আসাম কিংবা ত্রিপুরায় তারা এরকম ভাষায় কথা বলবে যেটা সত্যিকার অর্থে একটা রাজ্যের জন্য প্রযোজ্য নয়, তারা এই কথাগুলো বলবে কেন্দ্রীয় সরকার। তো এই জায়গাগুলোকে খুব স্পষ্ট হওয়া দরকার যে বাংলাদেশ সরকার কিন্তু এই ব্যাপারে রাজ্য সরকারের কোনো কথাকে কখনোই তারা রেসপন্ড করবে না। তারা চাইবে ভারতের কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কথা বলুক, এবং কেন্দ্রীয় সরকারের যে তার কথা তারা বলছেন যে আমাদের যে মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনে তারা তাদের স্পিকারকে পাঠিয়েছিলেন লোকসভার, তিনি একবার বিলম্বিত উপস্থিতি হলেও তিনি কিন্তু সরাসরি সেই অনুষ্ঠান মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এগুলোর ভেতর দিয়ে তাদের ভেতরে সিরিয়াসনেস আমরা আশা করেছিলাম, কিন্তু তার
সেই ধারাবাহিকতায় বাকি যে কাজগুলো হওয়ার কথা ছিল সেটা কিন্তু তার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। এর আগেও আমরা দেখেছি যে ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের অজুহাত তুলে তারা কিন্তু তিস্তার ব্যাপারটাকে কিন্তু তারা ঝুলিয়ে রেখেছিল এবং তারা বলেছে যে তিস্তার ক্ষেত্রে তাদের রাজ্য সরকারের একটা কগনিজেন্স বা তাদের সমর্থন তাদের প্রয়োজন আছে। এই সমস্ত কথাগুলো বলাটা কিন্তু ভারত কেন জানি না বুঝলাম না, আমার মনে হচ্ছে তার কূটনীতিতে এই ব্যাপারগুলো তাকে খুব একটা বেশি উজ্জ্বল জায়গা দিচ্ছে না এবং ভারতের সাথে যদি বাংলাদেশের সম্পর্ককে চাপিয়ে দিয়ে হ্যাঁ এটা ইস্যুকে ঝুলিয়ে রাখা, এবং এই জন্যই কিন্তু বাংলাদেশ সরকার তাদের রাজ্য সরকারের কোনো কথাতে কিন্তু রেসপন্ড করছে না, কারণ সেটা করলেই আমরা কিন্তু ইস্যুটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, আমরা সেটা করতে যাব না। আমরা বলবো এই জায়গায় ভারতের কেন্দ্রীয় সরকারকে কথা বলতে হবে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলতে হবে যে এগুলো তোমাদের বলার কথা নয়, তোমরা এগুলো এভাবে বলতে পারো না। জি প্রফেসর পাভেল, আমি আরেকটা ছোট্ট বিষয় একটু জানতে চাই, তা হচ্ছে আমরা বিগত সময় দেখেছি যে সীমান্তে যারা আমাদের সাহসী যে জওয়ানরা তারা প্রতিরোধ করেছে এবং প্রতিরোধের পরে তাদেরকে পুরস্কৃত না করে তিরস্কৃত করারও কিন্তু ঘটনা দেখেছি। হ্যাঁ দেখেছি আমরা। সেক্ষেত্রে এখনকার সরকারের ভূমিকাটা কি বা দেখুন, পদক্ষেপ কি? এখনকার সরকার প্রধান তিনি যখন বের হন বাইরে, অর্থাৎ ঢাকার বাইরে তিনি যখন তার কোনো একটা অঞ্চলে তার জন্য সফরে যখন যান, তিনি যে বাসটি ব্যবহার করেন তার আগে লেখা থাকে সবার আগে বাংলাদেশ, এবং উনি কিন্তু এই বার্তাটার ভেতর দিয়ে সবগুলো কথাই বলে দেন। আমাদের দেশের অর্থনীতি বলুন, আমাদের বৈদেশিক নীতি বলুন, পারস্পরিক সম্পর্কের কথা বলুন, আন্তর্জাতিক সম্পর্কের কথা বলুন, এই জায়গাতে কোনো দাদাগিরি কিংবা কোনো একটা বিশেষ গোষ্ঠী বা কোনো একটা দেশের প্রতি আনুগত্য দেখাবার কোনো রকম কোনো অবস্থান এই সরকারের নেই। তারা এই জায়গাতে পরিষ্কার করছে যে আমাদের সর্বাগ্নের বিবেচনার বিষয় হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এই ক্ষেত্রেও তাই যে বাংলাদেশ প্রথম এই জিনিসটা যখন আমাদের সীমান্তরক্ষী কিংবা আমাদের সেনাবাহিনীর কাছে যখন এই সশস্ত্র বাহিনীর কাছে যখন এটা পৌঁছে, তখন তারা কিন্তু স্পিরিটেড হয় যে না, এই সরকার অন্তত কোনো নীতির কাছে নেই। যেটা আপনি লক্ষ্য করছেন যে আমাদের সীমান্তরক্ষীকে কখনো কিন্তু আমরা এই আচরণ করতে দেখিনি। তারা বুক চিতিয়ে সেখানে বলছে যে এটা আপনারা করতে পারেন না, এই যে কথাগুলো তারা বলছে, এবং গ্রামবাসীরা তার সাথে গিয়ে সেই জায়গায় আমরা তো দেখলাম কোনো একটা জায়গাতে একজন সন্দেহভাজন একজন ব্যক্তিকে মাইন পুচ্ছে বা এরকম কিছু একটা করছে, তাকে স্থানীয় অধিবাসীরা ধাওয়া দিয়ে তাকে সেখান থেকে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য সেনাবাহিনী সেখানে উপস্থিতি ছিল। হ্যাঁ, তো এখন প্রশ্নটা হচ্ছে যে এটা তো কোনো পদ্ধতি হতে পারে না। আমাদের হাজার হাজার কিলোমিটারের সীমান্ত, এই সারাক্ষণ কি সীমান্তকে মানুষ পাহারা দেবে এই কথা বলার জন্য যে বা এই জিনিসটার জন্য যে কখন পুশিন হবে এবং তাকে আমরা প্রতিরোধ করতে যাব? এগুলো ভারত যদি সত্যিকার অর্থে আমাদের সাথে সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ককে সত্যি সত্যি উন্নয়ন করতে চায়, তাহলে এই ব্যাপারগুলো তাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রফেসর পাভেল, আমি একটু রোহিঙ্গার দিকে দৃষ্টি দিতে চাই ছোট্ট করে। তা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান কিন্তু বলেছিল যে এই যে কোরবানি চলে গেল, এই কোরবানি তারা তাদের নিজ দেশে গিয়ে করতে পারবে। তো আসলে প্রসেসটা কতটুকু এগিয়েছিল? এখনকার সরকার কি ওইটি নিয়ে আদৌ মাথা ব্যথা আছে? দেখুন, বর্তমান সরকার কিন্তু জানে যে এই সমস্যাটা কিন্তু অনেক দিনের, এবং এর আগে দুটো অভিজ্ঞতা আমাদের আছে। যেমন ৭৮ সালের দিকে একবার রোহিঙ্গার আমাদের দেশে আসার ঘটনা ঘটেছিল, বেগম খালেদা জিয়া সরকারের সময় কিন্তু তারা একবার এসেছিল, এবং প্রতিটি জায়গায় বাড়ি কিন্তু তারা কিন্তু সমান সংখ্যায় ফেরত গেছে। যারা এখানে এসে যে কয়েকজন মৃত্যুবরণ করেছে তারা বাদ দিয়ে বাকি সবাই কিন্তু ফেরত গেছে ২ দফাতেই। কিন্তু এটা কিন্তু আমরা ভিন্ন একটা জায়গায় দেখেছিলাম যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই রোহিঙ্গাকে বরং বলতে পারেন যে নাফ নদীর তীরে দাঁড়িয়ে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আহ্বান জানানো হয়েছে এদিকে চলে আসার জন্য। অর্থাৎ তারা এই রোহিঙ্গার সংকটটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের একটা বিশেষ পুরস্কারের লোভটাকে বাস্তবায়ন করবার জন্য এগুলোকে ব্যবহার করেছে। ফলে এটা জটিলতার এমন একটা জায়গায় গেছে যেমন মনে হচ্ছে যে বাংলাদেশে কথাটা ভুলে গেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু সেটা যে নয় তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, দেখুন, একটা নতুন সরকার, সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রীও ততোধিক নতুন। সেই জায়গাতে বাংলাদেশ কিন্তু আমাদের সাধারণ পরিষদের সভাপতির পদে কিন্তু একটা সাহসী একটা পদক্ষেপ নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সেখানে জয়লাভ করেছে। এটার পেছনে একটা অন্তর্নিহিত উদ্দেশ্য আছে। এটা শুধুমাত্র একটা অলংকারিক জায়গা না যে সাধারণ পরিষদের তিনি একজন সভাপতিত্ব করলেন, তিনি কিন্তু ওই জায়গাতে একটা দায়িত্ব নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের নির্দেশনা নিশ্চয় তার প্রতি থাকবে যে সমস্ত বিষয় আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা দরকার, যার অন্যতম হচ্ছে এই রোহিঙ্গাদের পুনর্বাসন। সেটার ব্যাপারে একটা আন্তর্জাতিক ফোরামে যে ঝিমিয়ে পড়া একটা অবস্থা ছিল সেটাকে একটা পুনর্জীবিত করা, এবং এই সংকটটা যে সত্যি সত্যি একটা আন্তর্জাতিক সংকট সেটাকে সেই দৃষ্টিভঙ্গিতে যারা যারা এই জায়গাতে মূল প্লেয়ার, সে ভারত বলি, চীন বলি, রাশিয়া বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, এবং বাংলাদেশ তো এর সাথে, এবং মায়ানমার তো এর সাথে জান্তা সরকারদের সঙ্গে রয়েছে, এবং সেখানে আরও অনেকগুলো গোষ্ঠী আছে, সেটা আপনারা সবাই জানেন। তো এই সব কিছু মিলে এটা
একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার জায়গাতে যাওয়া এবং জুৎসই একটা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে কিন্তু এই জাতিসংঘের সাধারণ পরিষদের আমাদের যাওয়ার চেষ্টাটা অনেক ধন্যবাদ। এজেন্ডাভুক্ত করা যায়। কর্নেল আব্দুল বাতেন, আপনার কাছে একটু এই রোহিঙ্গা প্রসঙ্গে আসি। আমাদের সন্তান জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি প্রেসিডেন্ট হবেন, তো সেখানের হবেন, এটি তো আমাদের জন্য নিশ্চয়ই গর্বের অনেক বড় ব্যাপার। নিঃসন্দেহে। রোহিঙ্গা ইস্যু সমাধানে সেক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে কিনা, এবং এখনকার সরকার, আপনারা যদিও বিরোধী দল কিন্তু সরকারের এটি পার্ট বাংলাদেশের, আপনারাও জনগণের নির্বাচিত অংশ, সেখানে আপনাদের এই যে সামনের যে 5 বছর সরকারি দল বিরোধী দল মিলে কোনোভাবে তাদের প্রত্যাবর্তন করানো সুযোগ দেখছেন কোনোভাবে? আমি বলি, এখানে আমরা বিরোধী দল হিসাবে আমাদের একটা ভূমিকা তো অবশ্যই থাকবে, এবং আমরা বরাবরই বলে এসেছি শুরু থেকেই যে আমরা সরকারের জাতীয় স্বার্থে সরকারের যে কোনো কাজে আমরা সহায়তা করব, এবং সরকারের যে কোনো ভালো ভালো পদক্ষেপকে আমরা করব। অতীতে রিসেন্ট পাস্টে যেমন জ্বালানি সংকটের সময় আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা একটা ভূমিকা রেখেছি। জি, তো রোহিঙ্গা তো আমাদের একটা জাতীয় সমস্যা, এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে তাদেরকে তাদের মাতৃভূমিতে ফেরত যেতে হবে। ব্যাপারে সরকারের যেমন দ্বিমত নাই, আমাদেরও দ্বিমত নাই। এখন রিসেন্টলি যে ডেভেলপমেন্টটা হয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের একটা অবস্থান সৃষ্টি হয়েছে, এখানে একটা প্রসঙ্গ আলোচনা করা যায় এইভাবে যে ডক্টর খলিল কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ব্যাপারে একটা অগ্রবর্তী ভূমিকা গ্রহণ করেছিলেন, আমার যতটুকু মনে পড়ে, ভাই হয়তো একমত হবেন। এবং সেখানে একটা ইস্যু এসেছিল একটা করিডোর, মানবিক করিডোর, একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে। এখন এটা একটা ক্রিটিক্যাল ইস্যু। এই ইস্যুতে সরকার যদি কী সিদ্ধান্ত নেবে, আমার মনে হয় তার উপরে অনেকটা নির্ভর করবে। এখন ডক্টর খলিল ওই সময় তো তিনি একটা সরকারের প্রতিনিধি হিসাবে যোগাযোগ করেছিলেন। এখন তো একটা রাজনৈতিক নির্বাচিত সরকারের জনগণের কাছে দায়বদ্ধতার পরিমাণটা বেশি। যে কোনো ইস্যুতে তাদেরকে সংসদে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই পরিস্থিতিতে এই সরকার কি ভাববে বা এই ইস্যুটাতে কী ধরনের চিন্তাভাবনা করবে তার উপর অনেকটা নির্ভর করবে। তবে যে কোনো মূল্যেই তাদের আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ভৌগোলিক অখণ্ডতা ইত্যাদি বজায় রেখে যদি কোনো সমাধান বের করা যায়, শক্তি প্রয়োগ করে অবশ্যই না, যে সমাধান বের করা যায় সেটাই হবে সবচেয়ে উত্তম, এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই সহায়তা করব। আমি মনে করি এই সমাধান তো বের করতে হবে, এটা তো এইভাবে বছর পর বছর ধরে চলবে না, সমাধান বের করতে হবে অবশ্যই। মানে সেটার সম্ভাবনা কি দেখছেন কোনো? আমি মনে করি সম্ভব, যেহেতু একটা নির্বাচিত সরকার আসছে, নির্বাচিত সরকারের সময় যদি না হয় তাহলে কখন হবে? এবং এই ইস্যুতে আলোচনা তো একদম বলা যায় যে একদম, এবং এই ইস্যুতে যেহেতু সরকারি দল এবং অপর পক্ষের যে কয়টা দল আছে সব সদস্য এবং জনগণ একমত, কাজে এটা তো কঠিন বিষয় হওয়ার কথা নয়, এটা হওয়া উচিত। ধন্যবাদ ডক্টর আলমগীর পাভেল ভাই। আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে আমরা একটু বাজেটের জায়গায় আসি। একদমই সরকারের প্রথম, এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট, তো সেই বাজেটই একদম অনেকে বলে থাকেন যে এটি অনেকটা বড় চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা, এত বড় বাজেট একটু যদি ক্লিয়ার করেন যে এত বড় বাজেট নিয়ে আসলে আগাতে পারবে কতটা সরকার, সেটি বাস্তবায়নের পথে আগাতে পারবে? দেখুন, আমাদের কিন্তু এই যে বাজেটের যে পরিমাণ বছর ভিত্তিক, সেটা কিন্তু প্রতি বছরে কিন্তু বাড়ছে। আপনি হয়তো বলবেন যে গত বাজেটের চেয়ে এবারের বৃদ্ধিটা হয়তো আর বেশি উল্লেখযোগ্য পরিমাণ, প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি এই পরিমাণের হয়তো বাজেটে সংশ্লিষ্ট হচ্ছে। আগে কিন্তু একটা সময় ছিল যে যখন বাজেটে আমরা কিন্তু উন্নয়ন বাজেট এবং রাজস্ব বাজেট এরকম আলাদা করে দেখতাম। এখন তো বাজেটকে সেরকম করে দেখা হয় না, বাজেটকে সামগ্রিক একটা বাজেট হিসেবে দেখা হয়, এবং সেখানে রাজস্ব ব্যয়টাকে আলাদা করে উন্নয়ন ব্যয়ের হিসাবটা আলাদা করা হয়। যে কোনো কারণে হোক, সরকারের কিন্তু যেটা রাজস্ব ব্যয়ের যে জায়গাটা আছে, বা যেগুলো যে তার আবশ্যিক ব্যয়ের যে জায়গা, যেমন ঋণের লোন পরিশোধ করা, অথবা তাদের যে সমস্ত অন্য সমস্ত দায় যেগুলোকে পরিশোধ করতে হয় বিভিন্ন জায়গাতে, বা বিভিন্ন জায়গাতে সাবস্ক্রিপশন যেটা দিতে হয় একটা সরকার হিসাবে, সেগুলোর পরিমাণটা এমন একটা জায়গায় গেছে যে বলতে পারেন যে বাজেটের 2/3 টাকা কিন্তু সেখানে চলে যায়। আমাদের যে কর্মচারী কর্মকর্তা, সেগুলোর বেতন ভাতা, এগুলোর সাথে আমাদের যে ঋণ পরিশোধ,
অন্যান্য জায়গায় দায় পরিশোধ বা অন্যান্য জায়গায় চাঁদা পরিশোধ সব কিছু মিলে একটা বিরাট অংশ যায়। এখন শুধুমাত্র যদি সরকার আয় যা করবে ব্যয় সেটাই করবে তাহলে তো উন্নয়ন হতে পারে না, তাই না? উন্নয়ন করতে গেলে তো আপনাকে কিছু বাড়তি টাকা রাখতে হবে। এই বাড়তি টাকার উৎসটা কি? বাড়তি টাকার উৎস হচ্ছে সরকার রাজস্ব আহরণ। এই রাজস্ব আহরণের ক্ষেত্রে আমাদের কর কাঠামোটা আগে খুবই দুর্বল ছিল আর কি। আমরা কিন্তু জানতাম যে এই কর বেষ্টনীর মধ্যে কিন্তু খুব বেশি মানুষ ছিলেন না, মাত্র কয়েক লক্ষ মানুষ মাত্র কর দেন এই দেশে। আর যেখানে 20 কোটি মানুষ যে দেশে বাস করে সেখানে এই কর কাঠামো এর পরিধিটা বৃদ্ধি পাওয়া দরকার। হতে পারে যে তারা হয়তো খুবই ক্ষুদ্র পরিমাণে কর দেবেন, কিন্তু তাদের এই কর কাঠামো বাড়ানো। আবার অনেক ব্যবসা আছে, যেহেতু এই ব্যবসাগুলোর সিস্টেমটা অনেকটা ডিজিটালাইজ না এবং আমাদের লেনদেনের সবটাই ব্যাংকের মাধ্যমে হয় এমনটা না, সবগুলো ব্যাংক আবার লেনদেন যে একেবারে বলবো যে ইন্টারনেট ভিত্তিক আছে তাও নয়। তো যার ফলে হয় কি যে অনেকেরই হয়তো কোটি কোটি টাকার অর্থ সম্পদ বা ব্যবসা আছে, কিন্তু তিনি যেহেতু তিনি একটা ট্যাক্স সার্টিফিকেট তিনি সংগ্রহ করেননি বা একটা নথিভুক্ত হন নাই, টিন সার্টিফিকেট তিনি নেন নাই, তো ন্যাচারালি তিনি কিন্তু এই কর কাঠামোর মধ্যে আসেন না। তো এই কর কাঠামোর পরিধিটা বাড়ানো দরকার, এটা এই দৃষ্টিভঙ্গি থেকে এটা করা। এবং এটা নিশ্চিতভাবে জানুন যে সরকার কিন্তু যেহেতু তারা জানে যে জনগণের সমর্থনে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারা এসেছেন এবং 5 বছর পরে সেখানে ফেরতও যাবেন। আবার একটা বিরাট বড় একটা বলতে পারেন নির্বাচনী ম্যানিফেস্টোতে জনগণের কাছে যা তার বিরাট বড় একটা প্রতিশ্রুতি আছে, যে প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি এবং যোগাযোগের খাত, যেটা এই যেগুলো জায়গাতে আমাদের এখনো পর্যন্ত অনেক কিছু করার আছে। তো এই খাতগুলোকে তো আপনি ফেলে রাখতে পারবেন না এবং এতদিন সেগুলো অবহেলিত ছিল এবং এগুলো কিন্তু পরোক্ষভাবে খরচ হয়ে যায়। যেমন স্বাস্থ্য খাতে আমরা যদি বাজেট বৃদ্ধিটা না করি, আমাদের দেশের মানুষ কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যায় এবং সেখানে কিন্তু বৈদেশিক মুদ্রাটাই কিন্তু সে খরচ করে আসে। তো বৈদেশিক মুদ্রা আমি কষ্ট করে উপার্জন করবো, আমাদের মধ্যপ্রাচ্যের শ্রমিক ভাইরা সেটা করবেন অথবা আমাদের গার্মেন্টস শ্রমিক বোনেরা সেটা করবেন, সেই উপার্জনের পর তারা এটা আমরা উড়িয়ে দিয়ে আসবো অপ্রয়োজনীয় একটা চিকিৎসা খাতে, সেটা বোধহয় খুব যৌক্তিক না। ফলে এই খাতটাকে আরও বেশি শক্তিশালী করা যাতে এই প্রবণতাটাকে কমানো যায়, আমাদের নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন করা এবং যে সমস্ত চিকিৎসার জন্য দেশের মানুষ বাইরে যায় সেগুলোকে যতটা সীমিত করা যায় পর্যায়ক্রমিকভাবে, সেটা হলো স্বাস্থ্য খাতের লক্ষ্য থাকবে। শিক্ষার ক্ষেত্রেও আমরা বেকারত্ব দূর করার লক্ষ্য নিয়ে যেটাকে বলি যে স্কিল বেসড এডুকেশন এবং নলেজ বেসড এডুকেশন, এখানে ভাগ করে ফেলা, অর্থাৎ আমরা শিক্ষিত বেকার তৈরির শিক্ষা ব্যবস্থাপনায় যেতে চাই না এবং সেটা করার জন্য যে স্কিলিং দরকার অর্থাৎ দক্ষতা বৃদ্ধির যে কাজটা আছে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা ব্যাপক ভিত্তিক তারা ব্যয়ের মধ্য দিয়ে অথবা পরিকল্পনার মধ্য দিয়ে কাঠামোর মধ্য দিয়ে তারা কিন্তু এটাকে তারা করবেন। ফলে শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট বড় দৃশ্যমান পরিবর্তন আগামী বাজেটে দেখা যাবে। যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটা কার্যকরণ আছে যেগুলোকে প্রতিপালন করতে হবে। দীর্ঘ কিছু সেতুর ব্যাপার আছে, কিছু রাস্তাঘাটের ব্যাপার আছে, সেগুলো করা। আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কৃষি, কারণ হলো যে আমরা যদি আমাদের নিজস্ব কৃষি উৎপাদন সেটি খাদ্যের এবং তার সাথে খাদ্যের সাথে অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক পণ্য যেমন পাটের, তুলার অথবা ভোজ্য তেল, এই জায়গাগুলোতে যদি আমরা আমাদের স্বয়ং সম্পূর্ণতার কাছে যেতে পারি, আমরা এই ব্যাপারে যদি অর্থের সংস্থান যদি আমাদের হয় তাহলে সেটা কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আসে। ফলে এটা কিন্তু বাজেটের আপনি যেটা বলছেন আপাতত বৃদ্ধি, সেটা কিন্তু এই অর্থে করা যাতে আমাদের বাইরের খরচটা কমে যায়, অর্থাৎ আমরা আভ্যন্তরীণ বিনিয়োগের মধ্য দিয়ে বৈদেশিক যে মুদ্রার মাধ্যমে আমরা আমদানি নির্ভরতা ছিল সেটাকে কমার লক্ষ্যে হতে আপাতত দৃষ্টি এটাকে বড় মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা বাজেটের বিষয়ে ইতিমধ্যে বিরোধী দল বা জামাতের পক্ষ থেকে ছায়া সরকার গঠনের কথা বলা হয়েছে। আমরা জানি যে জামাতের পক্ষ থেকে একটি ছায়া বাজেটও ঘোষণা করার গণমাধ্যমে এসেছে, যে সেটি হয়তো কালকে দেখব। আমরা এই বিষয়ে আলোচনা আপনার কাছ থেকে শুনবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আমরা বিরতির আগে কথা শুনছিলাম অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেলের কাছ থেকে। ফিরছি সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন আপনার কাছে। সেটি হচ্ছে যে এবারের বাজেট নিয়ে আপনি সংসদে তো প্রতিনিয়ত যাচ্ছেন, সে অধিবেশনেও অংশ নেবেন নিশ্চয়ই। তো সরকার যে লক্ষ্য নিয়ে বাজেট নির্ধারণ করেছে, বাজেটের যে আকার, সেটির ব্যাপারে আপনাদের মূল্যায়ন কি? ধন্যবাদ। বাজেটের ব্যাপারে শুধু এই সরকার না, আমরা যেটা একটা ট্রেন্ড দেখে আসছি দীর্ঘদিন ধরে, আমাদের বাজেট তো মূলত ঘাটতি বাজেট হয়। জি, আমাদের কিছু ব্যয় আছে অবধারিত এবং বর্তমান সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে, একাধিক বড় চ্যালেঞ্জ আছে, যেটা ভাই একটু উল্লেখ করেছেন। সুদ পরিশোধ একটা বড় চ্যালেঞ্জ, এটা আগামী 1-2 বছর পরে এটা অঙ্কটা অনেক বড় হবে। আর দ্বিতীয়ত হলো বিগত সরকারের কিছু মেগা প্রজেক্ট নেওয়া আছে, যে প্রজেক্টগুলো অনেকটা এগিয়ে গেছে, যে প্রজেক্টগুলো স্থগিত করা যাবে না, ঠিক হবে না,
বিরূপ প্রতিক্রিয়া হবে, আর প্রয়োজনীয় মানে হাফ ডান হাফ ডান সেগুলোকে, বাট সেগুলো অতিমাত্রায় কি বলবো এটাকে, ওই ওভার এস্টিমেটেড। বিগত সরকারের আমলে প্রত্যেকটা প্রজেক্ট ছিল ওভার এস্টিমেটেড প্রজেক্ট। এগুলোকে করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির একটা ঘোষণা দিয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটা প্লাস এই সরকারের পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা, সেটা বৃদ্ধি করার একটা প্রবণতা দেখা যায়। আমি প্রবণতাই বলছি, যে কারণ সরকার ক্ষমতায় এসেই কার্ড, একাধিক কার্ড দিয়েছে, আপাতত হয়তো কি বলবো নমুনা হিসাবে, পাইলট প্রজেক্ট হিসাবে দিচ্ছে, কিন্তু দিলে তো গোটা দেশেই দিতে হবে। এটা যদিও বাজেটের মধ্যে ছিল না, এগুলো নিয়ে কিছু কথাবার্তা হয়েছে, তাহলে কোত্থেকে দেবে? মাননীয় প্রধানমন্ত্রী নিজে একদিন জবাব দিয়েছেন যে আমরা টাকা ছাপিয়ে দেবো না। বাট বাস্তবতা হলো সরকারের কাছে তো টাকার অভাব আছে, এটা সরকার দায়ী না। সরকার তো আসছে 3 মাস হলো। কতগুলো জিনিস আমাদের পূর্ব থেকে যে লাইবিলিটিগুলো ধারাবাহিকভাবে চলে আসছে, সেই জিনিসগুলো ফেস করে এই বাজেট বাস্তবায়ন করা এবং করের আওতা, যেটা উনি বললেন করের আওতা বৃদ্ধি করা, এটা মনে হয় না একেবারে আগামী অর্থ বছরেই রাতারাতি অনেক কিছু হয়ে যাবে। কারণ কর আমাদের অ্যাটলিস্ট যদি 50% লোক না হোক, মানে 1/4 লোক যদি, 20 কোটি লোকের 5 কোটি লোক যদি কর দিত, বেসিকটা করটাও দিতে হলে অনেক টাকা আসতো আমাদের। কিন্তু করের আওতায় আছে মনে হয় 30-40 লক্ষ লোক, হয়তো বা কম বেশি। আর এর মধ্যে হয়তো 3 নম্বর সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে, জমি রেজিস্ট্রি করতে গেলে টিন লাগবে, ওই টিনগুলো শুধু খোলা পর্যন্তই। কিন্তু এগুলো মনিটরিং করে যে কেন আপনার টিন আছে ট্যাক্স দিচ্ছেন না কেন, এটাকে অনলাইন করে এটা মনিটরিং করে ট্যাক্স না দিলে জরিমানা সহ ট্যাক্স দিতে হবে, এই ধরনের কোনো একটা সিস্টেম কিন্তু আমরা তৎপরতা দেখিনি। বরং আমার কাছে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে বিশেষ করে বলা হয়ে থাকে যে সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, আমরা সরকারি চাকরিজীবী অথবা ছোটো ব্যবসা করি অথবা বিভিন্নভাবে কিছু রোজগার করি, আমরা আমাদের মান সম্মানের ভয়ে আমরা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আন্তরিক। কিন্তু বড় বড় কর্পোরেট হাউস যেগুলো বেশি, যাদের কাছ থেকে বেশি ট্যাক্স পাওয়া যায়, সেইখানে সম্ভবত কর বিভাগের লোকদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে সরকার ওখানে অনেক টাকা লস করে, এটা বলা চলে প্রতিষ্ঠিত। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী তারা আমাদেরই ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বাট সরকারি অফিসগুলোর এমন একটা মন মানসিকতার সৃষ্টি হয়েছে যে সরকারের স্বার্থ সংরক্ষণের তুলনায় আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে তাদের ব্যক্তি স্বার্থ সংরক্ষণের প্রতি চেষ্টা করা হয়। এখন এটাও আমাদের ঘাটতি বাজেট। এই বাজেট আমাদের বেশি দরকার হলো সংসদে যতগুলা প্রশ্ন উত্থাপিত হয়েছে, যদি বলি 4 ভাগের 3 ভাগ প্রশ্ন হচ্ছে উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলোর দুর্দশা, বেহাল অবস্থা, হাসপাতালগুলো নিজেরাই এক একটা করে রোগী, তাদের চিকিৎসা করা দরকার, বিশাল ফান্ড দরকার সেখানে। আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। রাস্তাঘাটের এগুলো হলো মূলত প্রধান প্রশ্ন, প্রধান সমস্যা। হয়তো সেটাকে খেয়াল রেখে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে 100 বেডে উন্নয়নের জন্য একটা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন সত্য, কিন্তু কত দ্রুত কত তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করা যাবে সেটা একটা কঠিন ব্যাপার আছে। কারণ গ্রামীণ পর্যায়ের প্রজেক্টগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ওই যে একটু আগে যেটা বললাম, আমাদের এটা এই সরকার না, শুধু এটা অতীতের ধারাবাহিকতা চলে আসে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ধারণা হলো ওই কাজটা আমরা করব। এখন আমাদের সরকার ক্ষমতায় আছে, উন্নয়নমূলক কাজ আমরা করব। তাদের বাস্তবতা হলো তাদের অনেকের কাজের অভিজ্ঞতা নাই। আজকে এই ইস্যুটাও এসছে সংসদে যে বিগত সরকার তো দীর্ঘদিন ছিল, তাদের আমলে তৈরি হওয়া অনেক ঠিকাদার যাদের মানে হেভি লাইসেন্স আছে, অনেক দিনের অভিজ্ঞতা আছে, তারা আড়ালে থেকে কাজ নিয়ে এই কাজগুলো এই 2-3 ধাপ বেচা বিক্রি হয়ে কাজগুলো হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্যে একটা সময় ক্ষয় হয়, অর্থ ক্ষয় হয়, মধ্যস্বত্বভোগীরা খায়, যে কারণে যে সামান্য কিছু যে টাকা যে কাজটা করতে যায়, ওই টাকা দিয়ে তাকে তো ব্যবসা করতে হবে। কারণ সে দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে, জেল জুলুমের সম্মুখীন হয়েছে, দল ক্ষমতা আসলে একটু সুসময় আসবে, সে একটু ভালো থাকবে, এই আকাঙ্ক্ষা নিয়েই তো। এইটাই মনে হয় বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো তারা কিন্তু কিছু লাভ করতে যায়, দেখা যায় যে কাজের মান, প্রথমত কাজ বিলম্বিত হয়, তারপরে দ্বিতীয়ত কাজের মান
সুষ্ঠু হয় না। আমাদের অগ্রাধিকার খাতের মধ্যে একটা অন্যতম খাত হচ্ছে শিক্ষা একটু ব্যবস্থা। কাজের একটু শিক্ষার আগে একটু আসি, হ্যাঁ। সেটি হচ্ছে আপনি যেমনটা বললেন স্থানীয় ভাবে যে কাজগুলো হবে, বরাদ্দগুলো হবে, সেখানে আপনারা যে এলাকায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা আছেন সেখানে কি এই কাজের সুবিধাটা আপনাদের নেতাকর্মীরা কতটুকু পাবে, আর মনিটরিং এর ক্ষেত্রে মানে আপনাদের কতটুকু সক্ষমতা থাকবে? এক কথাই বলি আমি ভাই আদারওয়াইজ বিজ্ঞ মানুষ উইল নট টেক আদারওয়াইজ। বিএনপি বিরোধী দল হিসাবে বিগত ফেসিবাদী সরকারের কাছ থেকে যে অভিজ্ঞতা লাভ করেছে সেইটার প্র্যাকটিস করতেছে বর্তমান বিরোধী দলের উপরে সম্ভবত। এই জায়গায় আপনি বলেন একটা জিনিস বলতে দেখবেন যে আপনি নিজে আপনার এলাকার যে হাসপাতাল উন্নয়ন কমিটি আছে তার সভাপতি আপনি না? আমি তো সিটি কর্পোরেশনের মধ্যে, আমাদের ব্যাপারটা একটু ভিন্ন। কিন্তু আপনাদের অন্যান্য সদস্যরা যারা সেখানে বাস্তবতা হলো কি, ওই যে আমি একটা কথা বললাম, কথাটা কিন্তু সত্য, আংশিক হলেও সত্য, কারণ তারা তো ওইভাবে অভ্যস্ত হয়েছে দেখে। এখানে কোনো ক্ষেত্রে ওটা নির্ভর করতেছে, জেনারেলি নির্ভর করতেছে ইয়ার উপরে, স্থানীয় সংসদ সদস্যের উপরে, উনি কীভাবে বিষয়টাকে ম্যানেজ করেন। বাট অধিকাংশ ক্ষেত্রে তারা খবরই জানে না, অথবা তাদের অনুষ্ঠানগুলোতে ডাকা হয় না, অনুষ্ঠানগুলোতে ডাকা হয় না। এটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি যেটা, সেটা ওই এলাকার সংসদ সদস্য তিনি সভাপতি হবেন। ভূমিকা আছে, সেটা তো নিশ্চয়ই এটা থাকবে। তারপরও ডাক্তারের ঘাটতি আছে, তারপর থাকলে ডিউটি থাকে না, তাদের বাসা বাড়ি নাই এখানে, তারা থাকে যে জেলা শহরে, উপজেলা, তো সকালে আসা যাওয়ার মধ্যে একটা সময় চলে যায়। আমরা চিকিৎসা নিয়ে কথা বলবো, আমরা একটু যে উন্নয়নের বিষয়টি আসি, আপনি বোধহয় একটু ক্লিয়ার করতে চাচ্ছিলেন। গতকালকে সম্ভবত বিরোধী দলীয় এক সংসদ সদস্যরা বলেছেন যে উন্নয়ন যে মিটিং হয় সেই মিটিংয়ে তারা ডাক পান না, পান হচ্ছে সরকারি দলের নেতারা, এরকম একজন বোধহয় সংসদে অভিযোগ করেছেন বলছে। হ্যাঁ, আমার মনে হয় এইটা তো প্র্যাকটিক্যালি আপনি জানেন যে জেলা উন্নয়ন সমন্বয় সব যে কমিটি আছে, অথবা হাসপাতাল পর্যায়ে যেটা সেবা উন্নয়ন কমিটি আছে, সেগুলো জায়গা থেকে কিন্তু বাই ডিফল্ট আর কি এগুলো সংসদ সদস্যরা কিন্তু কোনো জায়গায় সভাপতি হবেন, কোনো জায়গাতে তিনি উপদেষ্টা থাকবেন, কোনো জায়গাতে উনি হয়তো দেখা যায় আরেকজন যদি ওই জায়গাতে সভাপতি হন তাহলে আরেক সংসদ সদস্য তিনি হয়তো সেখানকার সদস্য হবেন। তো এইভাবে কিন্তু সকলকে অ্যাকোমোডেট করার ব্যবস্থাপনা কিন্তু এই জায়গাগুলোতে আছে। ওনারা যেমন বলছেন যে হয়তো অনেকের কাছে সেই খবরটি নেই, দেখা যাচ্ছে যে তাকে কিন্তু সভাপতি বা সদস্য করবার মানে এটা বাধ্যবাধকতা আছে এখানে, যেখানে উনি যে উপজেলার নির্বাচিত যিনি জনপ্রতিনিধি, সেখানকার যিনি হাসপাতাল, সেই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি উনি নিজেই হবেন, এখানে অন্য কাউকে করে দেওয়া যাবে না। হ্যাঁ, হয়তো দুটো তিনটা থাকলে সেই জায়গায় এমন হতে পারে যে সংরক্ষিত যে নারী সদস্য যিনি আছেন তিনি হয়তো আরেকটা সভাপতি হবেন, সেরকম একটা ব্যবস্থাপনা থাকতেই পারে। প্রশ্নটা হচ্ছে যে উন্নয়নের ক্ষেত্রে অংশীদারিত্বটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিরোধী দলের সদস্য হিসেবে তাদের কিন্তু নজরদারিটা আরও গুরুত্বপূর্ণ। উনি যে কথাগুলো বলছেন যে হ্যাঁ এটা খুবই সত্যি, যে আপনি যদি বলেন যে অভিজ্ঞতা, তো 17 বছর হচ্ছে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন নাই, এখন সকল ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা উঠছে। প্রকৌশলী অফিসে টেন্ডার জমা দিতেই যেতেই পারে, বললাম যে তাদের লাইসেন্স কোয়ালিফিকেশন তার নেই, তো তাকে যদি বলা হয় যে আপনি এত টাকার কাজের অভিজ্ঞতার সনদ জমা দিন এবং সন্তোষজনকভাবে, উনি তো কাজই করেনি, ওই সন্তোষজনক সনদ উনি কোথায় পাবেন? একই রকমভাবে সেটা আমলাতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কেউ বলে যে না তিনি আপনার যদি সে জয়েন্ট সেক্রেটারি হিসেবে যদি কাজের অভিজ্ঞতা 3 বছর না থাকে, অথবা কেউ যদি অতিরিক্ত সচিবের অভিজ্ঞতা যদি 2 বছর না থাকে, তিনি পরের পদোন্নতি পাবেন না, তো ওকে ওই জায়গাটা দিয়ে থেকে উনি তো সেই পদেই ছিলেন না, ফলে অভিজ্ঞতা কোথেকে অর্জন করবেন? এই জায়গাগুলোকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার। কারণ আপনি একটা বলতে পারেন যে 1.5 যুগ একটা অন্ধকার সময়কে অতিক্রম করে আপনি নতুন যাত্রা করছেন। এই যাত্রাপথে বিরোধী দলের অসম্ভব রকম দৃষ্টি নন্দন সহায়তা দরকার আছে। এটা শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা না, ওনারা পিন পয়েন্ট করবেন, জায়গাকে একবার নিশ্চিতভাবে চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রী বা সংশ্লিষ্ট অধিদপ্তরকে প্রশ্নের মুখোমুখি করবেন যে আপনারা আমি এই জিনিসটা দেখে এসেছি, এটা এরকম হওয়ার কথা নয়। এবং আপনি নিশ্চিত জানুন যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এই জায়গাগুলোতে কিন্তু ওই নজরদারিটাই উনি দেখতে চান। উনি এগুলো জায়গাতে কোনো ডিফেন্ড করবেন না। আপনি জানেন যে উনি কোনো ক্ষেত্রে, যেমন চট্টগ্রামে জলবদ্ধতা হয়েছে, তিনি বলেছেন যে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি, যেটা আগের প্রবণতাতে কখনো ছিল না। তিনি একজন প্রতিমন্ত্রীকে সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন সরজমিনে পুরো ব্যাপারটা দেখার জন্য। অর্থাৎ সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে বা প্রধানমন্ত্রী হিসেবে সরকারের নেতৃত্বে উনি আছেন, তিনি কিন্তু জনগণের কাছে এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তিনি জনগণের ইচ্ছের সাথে আছেন। এবং সেক্ষেত্রে সীমাবদ্ধতাটাও যেমন সত্যি কথা, যেমন যে কথাটি সত্যি যে আমরা যে প্রকল্পগুলো পেয়েছি সেগুলো হচ্ছে বলতে পারেন যে অব্যবস্থাপনায় ভারাক্রান্ত, যেগুলো প্রাক্কলিত মূল্য বাস্তবের চাইতে সেগুলোকে কয়েক গুণ বেশি করে ধরা হয়েছে। কিন্তু যখন একটা আন্তর্জাতিক পর্যায়ে চুক্তি হয় সেক্ষেত্রে আপনি সরে আসবেন কোথেকে? একটা প্রকল্পের যদি 70% শেষ হয়ে যায়,
বাকি 30% শেষ না হলে এরা জনকল্যাণে আসবে না। তাহলে আপনাকে জেনে শুনে বিষ পান করতে হবে, অর্থাৎ এই প্রকল্পটা শেষ করতে হবে সেই প্রাকলিত মূল্যের মধ্যে দিয়ে। এবং ওই যে বলে না, চোরের টাকার ঋণ শোধ করতে হবে আপনার। আপনার যে টাকা তো নেই, আপনি কিসের ঋণ শোধ করছেন? সে টাকা চুরি হয়ে গেছে। তো সে টাকা তো আমাদের জনগণের কোনো কল্যাণমুখী কোনো প্রকল্পের মধ্যে সে টাকার বিনিয়োগ নেই, কোনো ব্যাংকেও নেই। সে টাকা চুরি হচ্ছে, আপনি চুরির টাকার ঋণ শোধ করছেন। ডক্টর পাবেল, সেখানে একটু আসি। টাকা তো চুরি হয়ে গেল, এখন এই যে কর বাড়ছে, আওতা বাড়ছে, হয়তো পরিমাণও কিছু কিছু বাড়বে, সেগুলো কি মানে ওই চুরির টাকার জায়গায় পরিশোধ করার জন্য জনগণের টাকা পকেট থেকে নেওয়া হবে? না, এরকম না। তবে এমনিতে দেখুন সরকারের তো একটা মানে যেটাকে বলে নির্বাহী ব্যয় একটা নির্বাহ করার জায়গা আছে, যেটা আমরা সবাই জানি যে রাজস্ব খাতের বৃদ্ধিটা, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এবং এটা বেতন বৃদ্ধির একটা ঘোষণা আছে। এটা একটা জনপ্রিয় ঘোষণা, অন্তর্বর্তী সরকার এটি করে গেছেন। এখন এই তথাকথিত জনপ্রিয় ঘোষণার বাইরে আপনি যাবেন, এটা তো আপনাকে তো এই সরকার ব্যবস্থাপনা, এই আমলাতন্ত্র তো আপনাকে চালাতে হবে। তো তারাও তো এটাতে উদ্গ্রীব হয়ে আছে যে সরকারের কাছ থেকে তারা এরকম একটা খবরটা চায় যে যেখানে তাদের জন্য বৃদ্ধির কোনো একটা খবর আসবে। কিন্তু যখনই বৃদ্ধির ব্যাপারটা আসবে, সেটা কিন্তু একটা মূল্যস্ফীতির উপর একটা প্রভাব ফেলতে পারে। এখানে একটু আসি, সেটি হচ্ছে যে এটি বিগত পতিত সরকারের প্রধানমন্ত্রী বারবার প্রশাসনকে বলেছে যে আমি যত দিয়ে গেছি এটা অতীতে তোমাদের কেউ দেয়নি। তো তিনি দিয়ে গেলেন, এরপর হচ্ছে প্রশাসনকে যে প্রায় 35,000 কোটি টাকা এবারের বাজেটে রাখা হচ্ছে, সেই তাদের জন্যই অন্তর্বর্তী সরকারও তাদেরকে খুশি করে গেলেন। আবার সেই খুশির দিকে জনপ্রিয়তার ধরে রাখার বিষয় সরকার কি মানে আপনারাও আগামী থেকে বাড়াবেন? এটা ঠিক জনপ্রিয়তা ধরে রাখার বিষয় না। যেমন ধরেন কিছু কিছু ব্যাপার থাকে যেগুলোকে আপনাকে ওই যে বললাম যে বিষ পান করার মতন করে আপনাকে আবশ্যিক একটা দায় নিতে হয়। সেটা হলো যে দেখুন, আপনাকে তো দিন শেষে সরকার তো গুটি কয়েক মানুষের সমষ্টি নয়, তাই না? আর মন্ত্রী বলুন, প্রতিমন্ত্রী বলুন, উপদেষ্টা বলুন, তাদের সংখ্যা তো মাত্র কয়েকটা। কিন্তু এই মূল যে কাঠামো, যাদের মাধ্যমে এই ব্যবস্থাপনাটা মাঠ পর্যায়ে ছড়িয়ে আছে, তারা এই সরকারি কর্মকর্তা কর্মচারী, তাই না? তারা যদি আপনাকে সহযোগিতা না করে, তাহলে আপনার যত উচ্চাভিলাষী পরিকল্পনা থাকুক, যত জনকল্যাণমূলক পরিকল্পনা থাকুক, সেগুলোকে বাস্তবায়নের চ্যালেঞ্জ তো থাকবে। এখানে কিন্তু এমন একটা ব্যাপার করতে হবে যেটা হচ্ছে একটা খুবই অসাধারণ ব্যবস্থাপনা দরকার আছে, দক্ষ প্রশাসনের দরকার আছে, এবং প্রত্যেকটা মন্ত্রী মহোদয়কে খুবই সতর্কতার সাথে এটাকে ডিল করা। অর্থাৎ তাকে বুঝতে হবে যে যে পরিমাণে অর্থ তিনি দিচ্ছেন, তার বিপরীতে সেই পরিমাণ সেবা সেই কর্মকর্তার কাছে পাওয়া যাচ্ছে কিনা। আমি যেটা বলি পারফরমেন্স এগ্রিমেন্ট, আপনি যে কথা পরিষ্কার করে দেওয়া আর কি, যে আপনি এই দায়িত্বের জায়গা আছে বলেই তো আপনি বেতন নিচ্ছেন কেন, আপনি এই সেবাটা জনগণকে দেবেন বলে। সেটা আপনি বলুন যে আপনি আগামী 6 মাসের জন্য বা 1 বছরের জন্য কতটুকু করতে চান। 1 বছরের মাথায় যদি আপনি সেই পারফরমেন্সটা না করেন, তাহলে আপনি কেন ইনক্রিমেন্ট চাইবেন, কেন আপনি বৃদ্ধি চাইবেন? জি, কর্নেল বাতেন যেটি বললেন যে ব্যক্তি স্বার্থে অথবা পরস্পর স্বার্থে আসলে অল্প টাকা বা তারা নিজেরা লাভবান হয়ে দুর্নীতি করে যাদের মাধ্যমে আপনি এই যে টাকাগুলো তুলবেন বা বিভিন্ন দপ্তর, সেখানে তারা লাভবান হয়ে দেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং এটি ঘটে, তিনি এটি কিন্তু বলেছেন। এই বাস্তবতাকে অস্বীকার করবার কিছুই নেই। সেটা আপনি কাস্টমস বলুন, আয়কর বিভাগ বলুন, এই জায়গাগুলোতে কিন্তু যেহেতু আর্থিক লেনদেনের ব্যাপার থেকে আমরা তো নৈতিকভাবে আমাদের মধ্যে তো কিছু অশুদ্ধতা আছে, তাই না? আমি যখন মনে করি যে আমাদের ট্যাক্স এত টাকা ধরা হয়েছে, আমি তখন একটা রফায় যাই, তাই না? বলি যে ঠিক আছে, আমাকে এইটুকু রেয়ার দেন, আমি আপনাকে অফ দ্য রেকর্ড, বিহাইন্ড দ্য টেবল, আন্ডার দ্য টেবল আপনাকে আমি এই পয়সা দিয়ে এটাকে আপনাকে পুষিয়ে দেবো। এটা কিন্তু একটা পারস্পরিক একটা বাজে নেক্সাস। আপনি যদি পুরো ব্যবস্থাপনা যদি উৎসে যদি আপনি আয়করটা করে ফেলেন, এটা কারো কিন্তু গায়ে লাগে না। আপনি যখন কোথাও আপনি চাকরি করছেন, আপনি জানেন যে আপনার 100 টাকা বেতন, কিন্তু আপনি জানেন যে সরকারকে ট্যাক্স দেওয়ার পর আপনি 90 টাকা পাবেন। এই ব্যাপারে স্বচ্ছতা যদি প্রথম দিনই হয়, এই জায়গায় আয়কর বিভাগে যাওয়া, যেমন আজকাল ব্যাংকে তো অনেক কারণে আমাদের যেতেই হয় না, তাই না? ব্যাংকিংয়ের অনেক কাজগুলো কিন্তু আমরা বাড়িতে বসে করতে পারি। কিন্তু সেরকমই করের ক্ষেত্রে যদি স্বচ্ছতা থাকে, আমার আয়ের হিসাবটা দিয়ে আমি নিজে কর এস্টিমেট করে আমি যদি সেটাকে অনলাইনে করটা পরিশোধ করে দিই, এবং এখানে যদি সরকার এই প্রোটেকশনটা দেয় যে আপনার সাবমিশনের পদ্ধতির মধ্যে কোনো ত্রুটি নেই এবং বিগত বছর থেকে এই করের পরিমাণটা কমেনি, যদি কমে তাহলে একটা ব্যাখ্যা চাইতেই পারে যে কেন কমলো, আপনার কিসের কারণে, কোনো আপনার ব্যবসার ক্ষতি কোথায় হয়েছে, বা আপনি কোন জায়গাতে পেশাগত আয় থেকে আপনি কম পেয়েছেন, সে কথাগুলো যদি স্পষ্টীকরণ করা যায় তাহলে মানবেন। তা না হলে যদি দেখা যায় যে গত বছরে যে ট্যাক্সটা তিনি দিয়েছেন তার চাইতে বেশি দিয়েছেন পরের বছর, কোনো প্রশ্ন করার সুযোগ নেই এখানে। অধ্যাপক পাবেল, সেটি হচ্ছে যে এই নিশ্চয়ই দুর্নীতিগুলো দমন করার জন্য দমন কমিশন আছে, সেগুলি নির্মূল বা দমন করার জন্য সেই দুর্নীতি দমন কমিশন কিন্তু অভিভাবকহীন দীর্ঘদিন থেকে, তো সেটি এখনো সচল হচ্ছে না কেন? এবার কেমন কমিশন আপনারা চিন্তা করছেন সেই বিড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য? এটা কিন্তু দেখবেন যে সরকারের কিন্তু এই জায়গায় কোনো রকম সদিচ্ছার অভাব নেই। জনাব তারেক রহমান বলুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলুন,
তাদেরকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য বিগত 17 বছর অনেক চেষ্টা হয়েছে, যার কোনোটারই কিন্তু তারা প্রমাণিত 17 বছরেই প্রমাণ করবার সুযোগ তারা পায়নি। সেক্ষেত্রে এই ব্যক্তিগুলো যারা সরকার প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া কিংবা বর্তমানে জনাব তারেক রহমান আছেন, তিনি কিন্তু এই জায়গাতে তার অবস্থানটা পরিষ্কার করেছেন যে এটাকে তিনি মানবেন না, এটাকে তিনি গ্রহণ করবেন না। সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন যে তার বেষ্টনীর মধ্যে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে তাদের ব্যাপারে উনি কিন্তু কখনো এরকম ডিফেন্ড করতে যাবেন না যে উনি আমার লোক, সুতরাং তাকে এই প্রশ্রয়টি দেওয়া হোক, সেটা আপনি পাবেন না। এই ব্যাপারে আপনি অপেক্ষা করুন, আপনি নিশ্চয়ই এরকম জলজ্জান্ত উদাহরণ পাবেন যেখানে তিনি নিজের তথাকথিত নিজের মানুষকেও কিন্তু এই শাস্তির আওতা এনে উনি দেখিয়ে দেবেন যে এই জায়গায় তার কোনো কমপ্লেসেন্স বা তার কোনো এই জায়গায় ছাড় দেওয়ার কোনো প্রবণতা নেই। জি, ধন্যবাদ কর্নেল বাতেন। আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে মনিটরিং কর্তৃপক্ষ আমরা সব সময় দেখি, এই যে দুর্নীতি দমন কমিশন ব্যুরো থেকে হলো, সেখানে আবার তাদেরই দুর্নীতি খুঁজে পাওয়া যায়, আবার যারা সৎ আছেন তারা বলেন যে তাদের লোকবল নাই। ঠিক একইভাবে যদি আমরা মাদক সারা দেশে 6 লাখ, সেটি তো মহামারী নিশ্চয়ই। সেটির যদি আমরা বলি মাদকদ্রব্য অধিদপ্তর আছে, তারা বলেন হয়তো কেউ কাজ করেন না, কারো গাফেলতি আছে, নেক্সাস আছে দুর্নীতির, আবার তারা বলেন যে লোকবল নেই। সেখানে আবার নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, সব জায়গায়ই কিন্তু একই অবস্থা দেখছি যারা মনিটরিং কর্মকর্তা। তো সব কিছু মিলে এই যে পাহাড় সম বা পর্বত সম জনপ্রত্যাশা এখনকার সরকারের কাছে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে, সেটি পূরণে এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো দেখছেন কতটা আশাবাদী আপনি? এখানে দেখুন, সরকারের যে কতগুলো নিয়ন্ত্রক সংস্থা আছে, যেমন দুর্নীতি দমন কমিশন তারা দুর্নীতি নিয়ন্ত্রণ করবে, বা ওই খাদ্য অধিদপ্তর, বা আপনারা যেগুলো বললেন। বিষয় হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের প্রসঙ্গে একটু বক্তব্য আছে আমার। আমরা একটু হতাশ যে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে একটা অধ্যাদেশ ছিল সেটা তো ল্যাপস হয়ে গেছে। তো যে কারণে এবং যারা ছিল তারাও একযোগে পদত্যাগ করছে, ওটা কমিশন হয়তো একযোগে পদত্যাগ করা থেকে অনেকেই ভাবতে পারে যে নিশ্চয় তাদের উপরে কোনো না কোনো কর্নার থেকে চাপ ছিল, তারা কিন্তু একটু পরেই পদত্যাগ করছে। তো এখন পর্যন্ত আপনি বলছেন যে অভিভাবকহীন। তো এই পরিস্থিতিতে এখন কিভাবে দুর্নীতি দমন কমিশন গঠন হবে সেটাও কিন্তু এখনও ঠিক হয়নি। এখন সরকার ঠিক কী ভাবছে, উনি হয়তো জানতে পারেন, হয়তো নতুন কোনো আইন করে তারপরে দুর্নীতি দমন কমিশন গঠন করবে কি না, সেখানে গঠন প্রক্রিয়াটা কী হবে, গঠন প্রক্রিয়া নিয়েই কিন্তু এই একটু মতভিন্নতা ছিল যে একটা কমিটির মাধ্যমে, একটা নিরপেক্ষ কমিটির মাধ্যমে গঠন হবে যাতে নিরপেক্ষ লোকেরা আসে। আমাদের দেশে যে সাংবিধানিক সংস্থাগুলো কিন্তু বরাবরই দলীয় বিবেচনায় গঠিত হয়ে আসছে, এই ট্রেন থেকে বের হওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু আপাতত এই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা অধিকতর শক্তিশালী আকারে বা অধিকতর বিচার বিবেচনার পরে তারা এই বিলগুলোকে উপস্থাপন করবে, সেটা এখনো উপস্থাপিত হয়নি। এবং এই বাজেট অধিবেশনে উপস্থাপন হবে বলেও মনে হয় না। এইখানে দীর্ঘ সময় ল্যাপস হচ্ছে আমাদের, যে এই সংস্থাগুলো হয়তো ওই সঠিকভাবে কার্যকর থাকলে দেশ, জাতি, জনগণ যে সুবিধা ভোগ করতো সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমার একটু প্রসঙ্গে আর একটু, এই সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে, যেমন মাদকের কথা আপনি যেটা বলছেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফিল্ড পর্যায়ে যে আমাদের পুলিশ বাহিনী আছে তাদের মাধ্যমে তো এটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং এ সংক্রান্ত যে আইনগুলো আছে এই আইনগুলোও কিন্তু খুব একটা কার্যকর আইন নয়। আজকে সংসদে সরকার দলীয় 2জন সদস্যের পক্ষ থেকে 2টা প্রসঙ্গ উঠছে, এটার উত্তর দিতে যে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী বলছেন যে দেশ এই সমস্যাগুলোতে দেশের খুবই বেহাল অবস্থা বলতে মাদকের যে প্রভাবটা এটা এত বেশি হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে লোকেরা কাজ করে তারা যে মাদক ব্যবসায়ীদেরকে ধরতে যায় তাদের কিন্তু কোনো নাই, হাতে কিছু নাই, তারা খালি হাতে যায়। আর মাদক ব্যবসায়ীদের কাছে কিন্তু অস্ত্র আছে। এবং একটা অপরিয় সত্য হলো, এই মাদক ব্যবসায়ী যারা, অথবা মাদক ব্যবসার সঙ্গে স্থানীয় দখলবাজি এবং চাঁদাবাজিরও সম্পর্ক আছে, এগুলোর সঙ্গে সবসময়
স্থানীয় প্রভাবশালী এবং সরকারি দলের একটা অংশের, সেটা অতীতেও ছিল, এখনও যে সেটা থেকে মুক্ত হয়েছে এটা বলা যায় না। জি। একটা সংযোগ থাকে, যে কারণে এই যারা মাদকের সঙ্গে জড়িত তারা যদি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে আনে, আইনের আওতায় দেয়, এক হলো আইনের দুর্বলতার ফাঁক ফোকর দিয়ে আবার তারা বের হয়ে আসে, এবং অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী এই প্রভাবশালী ব্যক্তিবর্গের হস্তক্ষেপের কারণে যথাযথ পদক্ষেপ নিতেও তারা সাহস পায় না বা ব্যর্থ হয়। কাজে এই সমস্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জি, দলীয় লোকের ব্যাপারে একটা বললেন, যদি বিএনপি তো বৃহৎ একটি রাজনৈতিক দল, তাদের আদর্শ ধারণ করা তো যোগ্য ব্যক্তি থাকতে পারে, সেক্ষেত্রে তারা যদি তাদের যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয় তাহলে অসুবিধা কোথায়, যদি সে যোগ্য হয়? খুব ছোট্ট করে একটু আমাদের অতীতের অভিজ্ঞতা সেটা বলে না। অতীতের অভিজ্ঞতা সুখকর নয়, কোনো দলের ক্ষেত্রেই সুখকর নয় এই যাবৎ। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আমরা সরকার কতটা স্বস্তিতে রয়েছে তা বোঝার চেষ্টা করছিলাম। বিরতির আগে ছিলাম সংসদ সদস্য জামাত নেতা কর্নেল আব্দুল বাতেন আপনার কাছে। আমি ফিরছি অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল, আহ্বায়ক বিএনপির মিডিয়া সেল, আপনার কাছে। আপনাকে একটু আপনার পেশার জায়গায় একটু আসি, সেটি একটু জানতে চাই। তা হচ্ছে, এর আগেও আপনি এখানে এসেছিলেন, আমরা ঠিক শিশু মৃত্যু হাম নিয়ে কথা বলেছিলাম। আপনাকে শেষ পরিসংখ্যানটুকু বলি, আজ পর্যন্ত 15ই মার্চ থেকে হাম বা সন্দেহজনক সেখানে 536টি শিশু জান্নাতে চলে গেছেন। এখনো যদি সরকার যখন টিকা এসেছে সেই টিকার সুষ্ঠু বন্টন হওয়ার পরে এখনো কি আজকেও 8 জন মৃত্যু, এবং সব টিকা এখনো কিছু কিছু জায়গায় প্রতিদিন অ্যাভেলেবেল না, এটি আমাদের রিপোর্টাররাও বিভিন্ন জায়গায় দেখেছে। এটি নিয়ে কি আসলে এখন কোনো ব্যাখ্যা দেওয়ার আর সুযোগ আছে? না, এটা ব্যাখ্যার বিষয় না, এটা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এখানে ব্যাখ্যার কিছু নেই। সেটা টিকা হামের চিকিৎসা নয়। আবার বলি, টিকা হামের চিকিৎসা নয়। টিকা হচ্ছে হামের বিরুদ্ধে আপনাকে একটা প্রতিরোধ ক্ষমতা দেবে নির্দিষ্ট সময় পরে। যেমন WHO 2টো ডোজ নিতে বলে, একটা শিশুর 9 মাস বয়সে, একটা 15 মাস বয়সে। এই দুটো ভ্যাকসিনেশন যখন আপনি নিতে পারবেন, তখন আপনি এর পরবর্তী পর্যায়ে আপনি ওই হামের বিরুদ্ধে আপনার শরীরে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, এটা বলা যাবে। এবারে হামের যে প্রবণতা যেটা দেখছি আমরা, সেটা হচ্ছে যে তার মানে কি, হিসেব অনুযায়ী 9 মাস বয়সের আগে তো কারো হাম হওয়ার কথা না, কারণ না হলে WHO কেন 9 মাস সময়সীমাকে প্রথম ডোজের জন্য নির্ধারণ করলো? 6 মাস বয়সী বাচ্চাদের হাম হয়েছে বলো। সেটা হলো যে হামের ভ্যারিয়েন্টের পরিবর্তন ঘটেছে, সেটা একটা কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে প্রাথমিকভাবে যে শিশুরা যে প্রতিরোধটা পায়, সেটা কিন্তু মাতৃদুগ্ধ থেকে পায়। মায়ের বুকের দুধ কিন্তু শিশুর জন্য অত্যাবশ্যক, এই কারণে যে মায়ের শরীরে যে ইমিউনিটি থাকে, তার মধ্যে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটি থাকে, সেটা তো জন্মের আগে প্ল্যাসেন্টার মাধ্যমে তার কাছে, তো শিশুর কাছে একটা জন্মগতভাবে যায়, সেটা একটা সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে মায়ের বুকের দুধ, যেটা শিশু তার জন্মাবার পর পায়। একটা জিনিস একটু খতিয়ে দেখা দরকার, যে এই প্রবণতাতে বর্তমানের ঠিক সচেতনতা কতটুকু আছে, যে মায়েরা সেই মাতৃদুগ্ধ পান করাতে পারছেন কি পারছেন না, বা করাচ্ছেন কি করাচ্ছেন না, এই ব্যাপারটি একটু বোধহয় প্রশ্নের মধ্যে আসে। আরেকটা যেটা, সেটা হচ্ছে একটু গবেষণার দরকার আছে। যে ভ্যাকসিনগুলো দিচ্ছি আমরা, সেই ভ্যাকসিনগুলো পরবর্তী পর্যায়ে হলেও হামের যে ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আমরা এটাকে ব্যবহার করি, আমাদের দেশের হামের ভ্যারিয়েন্টটা সেটা কিনা, এটা IDCR যেটা আছে সেই প্রতিষ্ঠানের এই কথাটি বলে দেওয়া দরকার। তবে আমি আবার এই কথাটি বলি, সেটা হচ্ছে শিশুদের মৃত্যু কিন্তু হামের জন্য ঘটে না, হামের জটিলতার সংক্রান্ত কারণে হয়। অর্থাৎ হাম একটা জ্বর, একটা ভাইরাস বাহিত জ্বর, যার কোনো চিকিৎসা লাগে না। এটার জন্য জ্বর হলে প্যারাসিটামল যেরকম আমরা দিই, সেটি হলো ওর একমাত্র চিকিৎসা। আর দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন করা বা টিকা দেওয়া, যেটার ফলাফল সে শিশুটি পরবর্তী পর্যায়ে পাবে। আর যেটা আমি এই সূত্রে কথাটি বলে নেওয়ার সুযোগটা নিতে চাই, সেটা হলো যে প্রত্যেকটা পরিবারের প্রধান অভিভাবকদের উচিত হবে, একটা শিশু যখনই একটা সন্দেহজনক হামে বা জ্বরে আক্রান্ত হবে, সেই জায়গাতে সেই শিশুটির ঠান্ডা লাগা পর্যন্ত অপেক্ষা না করা, এই চিকিৎসকের পরামর্শ নেওয়া, যাতে এই ঠান্ডাটা যেন নিউমোনিয়া পর্যায়ে না যায়। কারণ যে শিশু মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফুসফুসের সংক্রমণ এবং নিউমোনিয়া জনিত কারণে। কারণ হাম এই জটিলতাটা জন্ম দেয়, ফলে সতর্কতাটা ওই পর্যায়ে দরকার, যেন এই হামের জ্বরটা যেন নিউমোনিয়াতে পর্যবসিত হতে না পারে। চিকিৎসার বিষয়ে আলোচনা আমরা থামিয়ে দিয়েছিলাম, সেখানে একটু যাই। সেটি হচ্ছে যে যেমনটা কর্নেল বাতেন বললেন, এবং আমরাও দেখেছি সংসদ সদস্যরা যারাই উঠেছে তারাই বলেছে যে হসপিটাল নিজেই একটা রোগী, অথচ উন্নয়নের আমরা স্লোগান শুনতাম। সেখানটা একটু বলবেন, কিন্তু সাথে একটু জানতে চাই যে বিভিন্ন সময়ে চিকিৎসার হয়তো
লোকবল যতটুকুই আছে না কেন সেই লোকবলদেরও অনেক সময় আমরা সাংবাদিকরাও গিয়ে অনেক সময় পাই না। আবার দেখি যে সামনে একদম ব্যাঙের ছাতার মতো অনেক সময় ক্লিনিকও গজিয়ে উঠছে, সেখানে প্র্যাকটিসে আমরা দেখছি। কিন্তু এদের বিরুদ্ধে যদি রিপোর্ট হয়, ব্যবস্থা হয়, তখন বিএনপি, জামাত, আওয়ামী লীগ সব ডক্টররা কিন্তু এক হয়ে যেতে দেখেছি। হয়তো ব্যতিক্রম থাকতে পারে, আমি এভাবেই একটু বললাম। আবার বিএমডিসির কাছে গেলে তারা বলে সক্ষমতা নেই। এই অক্ষম করে রাখার পেছনে কারণটা কি? এখানে দেখুন, আপনি যেটা বলেছেন এর বড় একটা ক্যানভাস। এই একটা দুটো কথা বলে আমি তো এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না। সেটা হলো যে হাসপাতালগুলো অসুস্থ এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। সেটার কারণ অনেকগুলো আছে। সেটা হলো যে আমরা যত বেশি লিপ সার্ভিস দেখেছি, কথামালা যেটা দেখেছি আমরা, বাস্তবে তার কিছুই ছিল না। যদি হতো তাহলে আমাদের দেশের এতগুলো মানুষ বিদেশে কেন যাবে, অথবা আমাদের দেশের মানুষরা কেন হাসপাতালে উপচে পড়ে ভিড়ই বা কেন করবে, এগুলো কোনোটাই তো হওয়ার কথা ছিল না। তাদের জন্য তো একটা সুষম একটা হাসপাতালের ব্যবস্থাপনা থাকাটা দরকার ছিল। এখানে কয়েকটা জিনিস আছে। দেখুন, সেবার ক্ষেত্রে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কিন্তু তিনটে অনুষঙ্গের জিনিসের দরকার হয়। একটা হচ্ছে অবকাঠামো লাগে, আপনার একটা হাসপাতাল লাগে। দ্বিতীয়ত হচ্ছে যন্ত্রপাতি লাগে, যেগুলো দিয়ে চিকিৎসা আমরা করি। তৃতীয়ত লাগে হচ্ছে জনবল। এই জনবলের জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু টাকা দিয়ে বিল্ডিং বানাতে পারবেন, টাকা দিয়ে যন্ত্রপাতি কিনতে পারবেন, কিন্তু রাতারাতি আপনি জনবল তৈরি করতে পারবেন। যে কথাটা আমরা বলছিলাম যে শিশুদের আইসিইউ নেই, এই শিশুদের আইসিইউ আপনি করে দেন। আইসিইউ মেশিন কিনলে তো পরদিন থেকে শিশু আইসিইউর সেবা শুরু হবে না। এখানে সে নার্সকে আপনাকে প্রশিক্ষিত করতে হবে, সেই চিকিৎসককে আইসিইউর ব্যবস্থাপনাকে শিখবার জন্য তাকে প্রশিক্ষিত করবার প্রয়োজন রয়েছে। তো সুতরাং এটা একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, সরকার প্রধান গত সপ্তাহেই এই স্বাস্থ্য ব্যবস্থাপনার সর্বোচ্চ যে স্টেক হোল্ডাররা যারা আছেন, যে বিএমডিসির কথা আপনি বলছেন, তারও সভাপতি ওখানে উপস্থিত ছিলেন। যারা গবেষণা করেন, সে বিএমআরসির সভাপতি, তিনিও ওখানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যের মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, বিশেষ সহকারী ছিলেন, 2 জন ডাইরেক্টর জেনারেল ছিলেন, ইনস্টিটিউশনের প্রধান ছিলেন, ভিসির প্রতিনিধি ছিল। তাদের সবার কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জানবার চেষ্টা করেছেন যে আমাদের সমস্যাটা কোথায়, আমরা কেন এই পারফরমেন্সের অদক্ষতা রাখছি। এবং আপনাকে আরও একটু বলি, এটার যে নির্দেশনাগুলো উনি দিয়েছেন, তাতে একটা প্রশিক্ষণ একাডেমি যেমন তৈরি হবে, ঠিক একই রকমভাবে প্রত্যেকটা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, এই ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা নিয়ম উনি বলে দিয়েছেন। এবং 1 মাস পরে সেটার অগ্রগতি কী সেটা জানাবার জন্য একটা মিটিংয়ের ডেট উনি দিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ। কর্নেল আব্দুল বাতেন, একটু আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে নিশ্চয়ই সরকারি দলে যারা আছেন তাদেরকেও জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদেরকেও দিয়েছেন। আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় বলতে শুনি যে ঢাকার সারাউন্ডিং এরিয়াগুলোয় জামাতের প্রতিনিধি এখন নির্বাচিত হয়েছে। আপনি আপনার জায়গায় বা যারা নির্বাচিত হয়েছেন তাদের ঠিক ঝলসে বা জ্বলে উঠতে দেখছি না। হয়তো তারা চুপচাপ আছে, এরকম অনেকে বলে থাকেন। আপনাদের ভূমিকাগুলো নিশ্চুপ অনেকে মনে করে থাকেন। এটির পেছনে কারণ কি? প্রশাসন কি আপনাদের সহযোগিতা আপনারা পান না, নাকি আপনাদের সংসদে কথা বলা ছাড়া স্থানীয়ভাবে কোনো কাজ নেই? যদি একটু ক্লিয়ার করেন। আমি আপনাকে বলি, সংসদ সদস্যদের মধ্যে যারা ঢাকার বাইরের সংসদ সদস্য, তাদের সংসদের সোচ্চার হওয়ার একটু সুযোগ আছে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে। কিন্তু যারা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে, জি, এই কাজটা অ্যাবসলিউটলি এটা হলো সিটি কর্পোরেশনের হাতে। এখানে সংসদ সদস্য তার এলাকার সমস্যা সিটি কর্পোরেশনের কাছে তুলে ধরতে পারে, কিন্তু কাজটা করবে সিটি কর্পোরেশনের লোকেরা। সিটি কর্পোরেশনের অনেক সীমাবদ্ধতা আছে। এখন যেটা আমি দেখছি, স্থানীয় সরকার নির্বাচন না হওয়ার কারণে এখন আমাদের একজন প্রশাসক আছেন, তিনিও একটা আসন থেকে নির্বাচন করেছিলেন, ঢাকা 15 থেকে। আমার আসনের কথা তো আমি বললাম। তো এই পরিস্থিতিতে আমাদের স্পেস খুব সীমিত। এই কথা কি আপনার ভোটাররা মেনে নিবে আপনার এলাকায়? যদি না, ভোটাররা মেনে নেবে না। জি, ভোটাররা মেনে নেবে না। ভোটার আমাকে ভোট দিয়েছে। আমরা একটা কথা শুনতেছি আরও একটু অ্যালার্মিং, এটা আমি ভাই হয়তো জানবে, কারণ আগেও শুনেছি, এই 2-1 দিন থেকে শুনতেছি যে সংসদে যে সরকার দলীয় নারী সদস্যদেরকে উন্নয়ন দেখভালের জন্য এলাকা ভাগ করে দেওয়া হবে, সেটা হলো বিরোধী দলের সদস্যদের এলাকাগুলো ভাগ করে দেওয়া হবে এবং সেখানে তারা উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করবে। এটা যদি হয় তাহলে তো আমাদের স্পেস আরও সীমিত হবে। ফলে হবে কি, এটা যদি করে তাহলে যে ভোটারদের যে মতামত, সেই মতামতটাকে অসম্মান করা হবে। ভোটাররা তো ভোট দিয়েছে আমাদেরকে, তাদের পাশে থাকার সুযোগ আমাদের থাকতে হবে। আমরা ব্যক্তিগত ক্যাপাসিটিতে বা দলীয় ক্যাপাসিটিতে বা আরও বিভিন্ন
মাধ্যমে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য চেষ্টা করছি, কিন্তু সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওই যে বললাম অনেক ক্ষেত্রে আমরা খবর পাই না। একটু যদি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনার এলাকায় নিশ্চয়ই ঢাকাতে প্রায় সব এলাকায় কিন্তু কম বেশি মাদক আছে, কম বেশি ছিনতাই অথবা অন্যান্য যে অপরাধগুলো হয় আছে। আপনার এলাকায় নিশ্চয়ই ভোটারদের কাছে মাদক মুক্ত নগরী উপহার দেওয়ার বা আপনার এলাকা ঘোষণা আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সেটি, অথবা দুর্নীতি মুক্ত সেটি সেবা পাবে, সেটির কতটুকু বাস্তবায়ন করতে পারছেন আসলে? সেটা বাস্তবায়নের আমাদের চেষ্টা আছে, কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে মানে বলতে চাই না যে আমরা সফল হয়েছি, কিন্তু আমরা তো ছেড়ে দেইনি, আমরা চেষ্টায় আছি। আমি ব্যক্তিগতভাবে মসজিদ কেন্দ্রিক এবং বিভিন্ন যে সামাজিক সংগঠন আছে, মসজিদকে আমি একটা সামাজিক সংগঠন মনে করি, মসজিদ কেন্দ্রিক এবং আরও বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে, ক্লাবগুলো আছে, সকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি সামাজিকভাবে একটা প্রতিরোধ সৃষ্টি করার জন্য। কারণ আমি আমার ব্যক্তিগত বিশ্বাস বা মাঠে যেটা দেখতেছি যে মাদকের ব্যাপারে যারা দমন করবে বা অথবা যারা অ্যাকশন নেবে তারাও এই ব্যাপারে নমনীয়, কারণ তারাও এটার সুবিধাভোগী। এই ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ ছাড়া, আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের পক্ষ থেকে সামাজিক প্রতিরোধ ছাড়া বা শক্তিশালী ভূমিকা গ্রহণ ছাড়া এই মাদকের যে সবল হাত থেকে জাতিকে রক্ষা করার তেমন কোনো উপায় আমি দেখি না। একদম 2 মিনিটের মধ্যে একটু শুনতে চাই, তা হচ্ছে যে আমরা সম্প্রতি সময় দেখেছি বিভিন্ন জায়গায় এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বা তাদের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলোর ঝটিকা বিভিন্ন মিছিল দেখছি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মোটামুটি খুললেই সেটি দেখছি, এবং যারা পালিয়ে আছেন তাদেরকেও হুমকি ধামকি বিভিন্ন সময় দেখেছি। এই যে কুমিল্লার সাবেক এমপি তিনিও দেখলাম যে কথা বলেছেন। তো এটি নিয়ে আপনারা কি ভাবছেন? হ্যাঁ, আজকে আমি আমার আসনের সাবেক এমপিরও বক্তব্য শুনেছি, জি, একজনের শেয়ার করেছিল আমার সঙ্গে। তারা কি প্রাসঙ্গিক হয়ে তো উঠছে? আমি এখানে একটা কথা বলি, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক আলোচক যারা মনে করে, যারা কথাবার্তা বলে, তাদের ভাষ্য অনুযায়ী অপোজিশনকে মোকাবেলা করার জন্য সরকারের পক্ষ থেকে স্পেস দেওয়া হচ্ছে। এটা যদি হয়ে থাকে, আমি জানি না এটা কতটুকু সত্য, যদি এটা হয়ে থাকে তাহলে এটা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল এই জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেখানে অতীতে যারা ফেসিবাদী আচরণ করেছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, গুম খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে। তো সেই বিচার প্রক্রিয়াটাকেও আমরা অনেকটা এখন কি বলবো, এক কথায় লুজ দেখতেছি বা বিলম্বিত মনে হচ্ছে। এই আগের প্রসিকিউটর থাকা অবস্থায়, তাজুল ইসলাম প্রসিকিউটর থাকা অবস্থায় যে যে বিচারের যে গতি ছিল, সেই গতিটা এখন নাই। এটা যদি হয়, এটা হবে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, এবং আমি মনে করি সরকারি দলের জন্য সেটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এবং আমাদের অতীতের কিন্তু ভয় আছে যে এখন যে দল ক্ষমতায় আছে তারা অতীতে এমন এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল, বিশেষ করে বিচারপতির বয়স পরিবর্তন করতে যে ভুলের খেসারত যেভাবে দিতে হয়েছে, সেটা ভয়াবহভাবে দিতে হয়েছে। বিশেষ করে এই ম্যাডাম খালেদা জিয়ার মতো একজন বর্ষিয়ান মানুষকে শেষ জীবনটা জেলের মধ্যে কাটাতে হয়েছে। জি, আমার মনে হয় ব্যাপারে সরকারের একটা সতর্ক ভূমিকা থাকা উচিত। জি, প্রফেসর আলমগীর, আপনার কাছ থেকে একটু শুনি, সেটি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠনটি, সেটিকে কি কোনোভাবে আপনারা স্পেস দিচ্ছেন? এরকম একটু সূক্ষ্ম ইঙ্গিত আচ্ছা, দেখুন, একটা বিষয় একটু পরিষ্কার বলি যে বিগত 17 বছরে বিএনপির প্রত্যেকটি স্তরের নেতাকর্মী, তিনি তার বয়স যাই হোক না কেন, বর্ষিয়ান যেটাই হোক না কেন, তাকে কিন্তু দেখা গেছে যে অসুস্থ স্ত্রীর শয্যাপাশ থেকে তাকে ধরে নেওয়া হয়েছে। অনেকেই ছিলেন যিনি মায়ের সেবা দিচ্ছিলেন, সেই মুহূর্তে সেখান থেকে তাকে নেওয়া হয়েছে। মিছিল মিটিং থেকে তাদেরকে ধরা হয়েছে, তো কোনো বলা বাহুল্য। ফলে এই যে প্রত্যেকটি মানুষের শরীরে এবং মনে নির্যাতনের যে ক্ষতটি রয়েছে, সেই ক্ষতের সাথে বিশ্বাসঘাতকতা করবার মতন সাহস বা বিশ্বাসঘাতকতা করার মতন নৈতিক অবস্থান কি বিএনপি নেতৃত্বে আছে? তাদের এই জবাবদিহিতা জনগণের কাছে নাই বা ধরলাম, তার নিজস্ব নেতাকর্মীর কাছে এই উত্তরটা তাদেরকে দিতে হবে, যে যারা এই তথ্যটা সবসময় দিয়েছেন যে আমাদের 60-65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেই মামলার খেসারত দিতে গিয়ে তারা সর্বশান্ত হয়েছে, পরিবার বিচ্ছিন্ন হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, তারা পরিবারভাবে সামাজিকভাবে তারা সমাজচ্যুত হয়েছেন। সেই মানুষগুলোর ক্ষত এত সহজে তো নিরাময় হওয়ার কথা নয়। তো ফলে যদি এরকম কোনো পদক্ষেপ হয়, তাহলে তো সেই ক্ষতর গভীরতা, তার তীব্রতা তার বাড়বে। বিএনপির মতন একটা রাজনৈতিক দল যার দায়বদ্ধতা তার
দলের নেতাকর্মী এবং জনগণের কাছে, তাদের পক্ষে এরকম কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি নিশ্চিত থাকতে পারেন অন্তত স্বৈরাচার পুনর্বাসনের কোনো কাজের সাথে বিএনপি সংশ্লিষ্টতা থাকবে না। সম্প্রতি আরেকটি বিষয় দেখলাম, সেটি যদি প্রেক্ষাপটটা নোয়াখালী, সেখানে একটা জায়গায় দেখলাম যে প্রধানমন্ত্রীও জানতে চেয়েছেন যে পুলিশের ভূমিকাটা তার কি ছিল, বা পুলিশ তাদের তো নিশ্চয়ই এত মোটামুটি উপস্থিতি ভালো হয়েছে, সেখানে গোয়েন্দা নজরদারি বা তারা তথ্য পেল না কেন, কোনো ব্যত্যয় দেখছেন কিনা। আরেকটি বিষয় সংসদকে কোট করছি, সংসদের বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য বলেছেন যে গণমাধ্যমকে একসময় ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে যারা ভূমিকা পালন করেছে গণমাধ্যমে, তাদেরকে আবার প্রাসঙ্গিক বা পুনর্বাসিত করা হচ্ছে। এটি একটু যদি বলেন যে সরকারের অবস্থানটা কি। একই সাথে একটু ছোট্ট করে বলি, হয়তো সময় পাবো না, যারা হয়তো এই যে মামলা বাণিজ্যের কারণে তারা অপরাধী না হয়েও বন্দি জীবন কাটাচ্ছে, তাদের ব্যাপারেও বা কি ভাববেন? দুই জায়গাতে কিন্তু রেসপন্সটা একই রকম হওয়ার সুযোগ নেই। একটা জায়গায় রেসপন্সটা হচ্ছে পজিটিভ, একটা জায়গায় রেসপন্সটি হচ্ছে নেগেটিভ। অর্থাৎ আমি সবসময় বলবো যে যারা গণমামলার কারণে বলতে পারেন যে 5100তম আসামি সেই ব্যক্তিটি জেলে আছেন অথবা প্রধান আসামি তার কোনো খবর নেই, এরকম জায়গাতে বুঝতেই হবে যে এটা কোনো উদ্দেশ্যের সাথে সম্পর্কিত একটা মামলা দায়ের। এই জায়গাগুলো থেকে তাদেরকে যত দ্রুত সম্ভব সাধারণত স্বাভাবিক জীবনযাপনের ফেরত দেওয়া দরকার, কারণ এটি রাষ্ট্রীয়ভাবে এটি একটা অপরাধ এবং একটা দায়, এই দায়মুক্ত সরকারের হওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা একটা স্বৈরাচারকে প্রলম্বিত করবার জন্য প্রত্যক্ষ অবদান রেখেছে, মিডিয়া একটা শক্তিশালী একটা মাধ্যম, তাদের দায়িত্ব ছিল যেখানে সচেতন, দায়িত্ব ছিল তার মাধ্যমে সমালোচনা করা, সত্যকে তুলে ধরা, সে জায়গায় সত্যের পরিবর্তে তারা স্থাবকতা তুলে ধরেছেন। জনগণের মানুষের কাছে এমন একটা ঘেন্নার পরিবেশ তারা গণমাধ্যমকে দিয়েছেন, যেটার জন্য গণমাধ্যমের যে একটা ঐতিহ্যের যে একটা বড় বড় লাবণ্য ছিল সেটিকে তারা ম্লান করে দিয়েছেন। সেই দায়টি যারা বহন করেন তাদের প্রতি তো সহানুভূতিশীল হওয়ার কোনো সুযোগ আছে বলে তো আমি মনে করি না। অর্থাৎ সরকারের পক্ষ থেকে এরকম কোনো চেষ্টা যদি হয়, তাহলে সেটা যেহেতু জনগণ গ্রহণ করবে না, একটা সরকারের তার জনপ্রিয়তা যদি অক্ষুণ্ণ রাখতে হয়, তাদের পক্ষে এরকম হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর বদিউল হোসেন আলমগীর পাভেল আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ কর্নেল আব্দুল বাতেন আপনাকেও। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি একটি ছোট্ট একটি সংসার পরিচালনা করতে গেলেও কিন্তু স্বস্তি অস্বস্তি দুই মিলে থাকে। আর বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যেখানে প্রায় 20 কোটি মানুষের দেশ, সেখানটায় নিশ্চয়ই অনেক কিছুর সমন্বয় করে সরকারকে আগাতে হবে। সেই আগানোটা হোক সুখকর এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হয়ে উঠুক একটি কল্যাণমূলক রাষ্ট্র। আর সেক্ষেত্রে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।